সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আশা করছি করোনার এই সংকটকালীন মুহূর্তেও তোমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দূরত্ব বজায় রাখছো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে সকলেই নিজ নিজ অবস্থানে নিরাপদে আছো, সুস্থ আছো। আমি ছন্দা শর্মা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ। আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র নিয়ে। আমাদের আজকের পাঠ সপ্তম অধ্যায়, সরকার কাঠামো। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিখন ফল হিসেবে জানতে পারবে একনায়কতন্ত্রের গুণাবলী সম্পর্কে, একনায়কতন্ত্রের দোষসমূহ সম্পর্কে এবং গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা সম্পর্কে। আমি এর আগে সরকার কাঠামোর উপরে তিনটা ক্লাস তোমাদের করিয়েছি। আজকে এটা চতুর্থ ক্লাস। তো আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। যেহেতু এটা সমগ্র বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে প্রচলিত বিভিন্ন সরকার কাঠামোগুলো নিয়ে আলোচনা, তাই আমাদের অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায় এবং পরিনীতি ও সুশাসনের মধ্যে সবচেয়ে বড় একটা অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়। আশা করছি তোমরা আগ্রহ সহকারে ক্লাসে যোগদান করছো। তো আমি সরাসরি মূল আলোচনায় যাই। আমাদের আজকে প্রথমেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেরিটস অফ ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্রের গুণসমূহ। আমরা আমাদের আলোচনায় বিগত ক্লাসে বলেছিলাম একনায়কতন্ত্র কি। একনায়কতন্ত্র হচ্ছে মূলত এক ব্যক্তির শাসন, সে এক ব্যক্তির অধীনে গঠিত একটা দল থাকবে, একটা মাত্র জাতি গঠনের যে প্রক্রিয়া এক ব্যক্তির শাসনের অধীনে, সেটি হচ্ছে এক নায়কতন্ত্র। তো এটার বৈশিষ্ট্য সমূহ থেকে আমরা যে বিষয়গুলো অবগত হয়েছি সে বৈশিষ্ট্যের আলোকে মূলত আমরা আজকে দোষ গুণগুলো আলোচনা করব। সেই একনায়কতন্ত্রের গুণের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয়েছে দ্রুত নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা। দেখো স্লাইডে উল্লেখ করা আছে, যেসব সমাজে বা রাষ্ট্রে নানা কারণে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একনায়কতন্ত্রের মাধ্যমে অতি দ্রুত সেখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। বিশেষ করে নব্য স্বাধীনতাপ্রাপ্ত যে দেশগুলো থাকে সেই দেশগুলোতে দ্রুত শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য মূলত একনায়কতন্ত্র অত্যন্ত কার্যকরী একটা শাসন ব্যবস্থা। আবার কোনো প্রতিষ্ঠিত রাষ্ট্রেও হঠাৎ করে কোনো একটা প্রদেশে যদি অস্থিরতা দেখা দেয় বা রাষ্ট্রের অভ্যন্তরে যদি হঠাৎ করে এমন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় যেটার মাধ্যমে রাষ্ট্রের ভাঙনের সৃষ্টি হতে পারে বা ভাঙন দেখা দিতে পারে, বা এমনও হয় মাঝে মধ্যে যে প্রদেশগুলোতে হঠাৎ করে দেখা যায় বিভিন্ন বিপ্লবের মধ্য দিয়ে প্রদেশ হয়তো স্বায়ত্তশাসন চায় বা কখনো কখনো এই প্রদেশগুলো আলাদা রাষ্ট্রের মর্যাদা চায়, তখন কিন্তু এই একনায়কতন্ত্রের মাধ্যমে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে খুব দ্রুত সেই সকল রাষ্ট্রে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে থাকে। এটা মূলত সম্ভব হয় একনায়কগণ বা একনায়কতান্ত্রিক শাসকগণ তাদের যে সীমাহীন শক্তি, মানে এই যে শক্তিটা, এটার উপর কেউ বাধা প্রয়োগ করতে পারে না এবং তিনি একচেটিয়া ভাবে শক্তি প্রয়োগের অধিকার ক্ষমতা রাখেন, সেই সীমাহীন শক্তি দিয়ে তিনি মূলত শৃঙ্খলা বিধানে সমর্থ হয়ে থাকেন। পরবর্তী বিষয়টা দেখো, একনায়কতন্ত্রের গুণ সম্পর্কে বলা হয়েছে দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন করা সম্ভব। বিশেষ করে যে সকল রাষ্ট্র নব্য স্বাধীনতা প্রাপ্ত বা যে সকল রাষ্ট্রের অভ্যন্তরে অনেক বেশি ভঙ্গুর অবস্থা বিদ্যমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে, সেখানে দেখা যায় অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনাগুলোকে অতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে দ্রুত উন্নতির দিকে নিয়ে যেতে সক্ষম হয় এই একনায়কতন্ত্র। রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী একনায়কের কাজ বা পরিকল্পনায় কেউ বাধা দিতে পারে না বলে কিন্তু এটা
সম্ভব হয়। অর্থাৎ যে কোনো একটা রাষ্ট্রকে, বিশেষ করে যে সকল একনায়কতান্ত্রিক শাসকগণ, আমরা তো জানি হিটলার, মুসোলিনি, তাদের নাম শুনলে আমাদের মধ্যে মূলত স্বৈরাচারী যে শাসক, এই শাসকের গুণাবলীগুলো ফুটে ওঠে। কিন্তু আমরা যদি ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণের দিকে তাকাই বা মাহাথির মোহাম্মদের দিকে তাকাই, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য যে অর্থনৈতিক পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন, এটার মাধ্যমেই কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই রাষ্ট্রগুলো সমসাময়িক একই সময়ে স্বাধীনতা লাভ করেও কিন্তু বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক এগিয়ে আছে। এটি মূলত এই একনায়কতান্ত্রিক শাসকগণের যে অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী বিভিন্ন পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো অতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কিন্তু তারা রাষ্ট্রকে দ্রুত গতিতে এগিয়ে নিতে সক্ষম হয়েছেন। পরবর্তী স্লাইডে দেখো, জাতীয় সংহতি প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। এখানে বলাই আছে যে নব্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহে জাতীয় সংহতি প্রতিষ্ঠায় একনায়কতন্ত্র অত্যন্ত কার্যকরী। কেননা আমরা জানি একটা রাষ্ট্র যখন নতুন স্বাধীনতা লাভ করে, সেটা মূলত একই ধরনের জাতীয় চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয় বলেই তারা অপর রাষ্ট্র থেকে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে বা নিজেদের স্বায়ত্তশাসন আদায় করে নিতে পারে। কিন্তু একই জাতীয় চেতনা দ্বারা উদ্বুদ্ধ হওয়ার পরও সেখানে অনেক ধরনের দল, উপদল, বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত থাকতে পারে একটি রাষ্ট্র। সেই রাষ্ট্রসমূহে অত্যন্ত দ্রুত এবং কম সময়ে জাতীয় সংহতি বা ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা অত্যন্ত কার্যকরী একটা প্রক্রিয়া। পরবর্তী যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে অর্থের অপচয় হয় না। কিভাবে অর্থের অপচয় হয় না? যেহেতু এখানে নির্দিষ্ট সময় পর পর নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের প্রক্রিয়াটা চলমান না, তাই দেখা যায় এখানে নির্বাচনের নামে বা সরকার পরিবর্তনের নামে এখানে কোনো অপচয়ের প্রশ্ন আসে না। তাছাড়া একনায়কতান্ত্রিক সরকার কাঠামো অত্যন্ত সরল প্রকৃতির একটি সরকার কাঠামো এবং এখানে সরকারের স্থায়িত্বের কারণেও কিন্তু অর্থের অপচয়টা কম হয়ে থাকে। আরেকটা ব্যাপার আছে যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিশেষ করে নির্বাচনের নামে এরা কোটি কোটি টাকার প্রচারণা করে, যেটা হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় নেই। এই প্রচারণা নেই বলে কিন্তু অর্থের অপচয়টা অনেক কম হয়ে থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরপর রাষ্ট্রকে এত বিশাল অঙ্কের একটা অর্থ এই প্রচারণার পেছনে ব্যয় করতে হয় না, যেটা একনায়কতন্ত্রের একটি বিশেষ গুণ। এই যে খরচটা বা অপচয়টা বেঁচে যায়, এটা দিয়ে কিন্তু সাধারণ জনগণের, যদি একনায়কতান্ত্রিক শাসকের সদিচ্ছা থেকে থাকে, এটাকে রাষ্ট্রের সার্বিক উন্নয়নে কিন্তু সহজেই ব্যয় করতে পারেন। পরবর্তীতে দেখো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় কিভাবে? যেহেতু এখানে সরকার স্থায়ী হয়, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনাও বাস্তবায়ন সহজ আর সম্ভবপর হয়ে থাকে। এখানে দেখো, যেহেতু কোনো কি নাই, দীর্ঘ 5 বছর পর সরকার পরিবর্তিত হয়ে যাবে, এই ধরনের কিন্তু নিয়মগুলো একনায়কতন্ত্রের ক্ষেত্রে খাটে না। এখানে শাসন ক্ষমতায় আসীন হওয়ার পর যতদিন পর্যন্ত তিনি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারেন, ততদিন পর্যন্তই কিন্তু একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা সে রাষ্ট্রে কায়েম থাকে। এমনও ইতিহাস সাক্ষ্য দেয় এক একজন শাসক 10, 20, 22 বছর পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কাজে নিযুক্ত ছিলেন, যে কারণে দেখা যায় এই দীর্ঘ সময়টাকে কাজে লাগিয়ে অনেক রাষ্ট্রকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য অনেক কার্যকরী দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাস্তবায়ন করা অত্যন্ত সহজ আর সম্ভবপর হয়ে থাকে। পরবর্তী বিষয়টি দেখো, জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। একনায়কতন্ত্রের সবচেয়ে প্রধান একটা গুণ হচ্ছে এটা। আমরা জানি যে রাষ্ট্রে, বর্তমান বিশ্বে যে গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে কিন্তু কি আছে, যে কোনো নিয়ম, যে কোনো আইন পরিবর্তন করার জন্য একটা বিশেষ নিয়মাবলী থাকে, যেটা আমরা সবাই জানি যে জাতীয় সংসদে বা আইনসভাতে সংখ্যাগরিষ্ঠ 2/3 সদস্যের
ভোটের মাধ্যমে বা সম্মতির ভিত্তিতে সেখানে আইন পরিবর্তন করা যায় বা সংশোধন করা যায়। তো একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেটা হয়, এখানে আইনসভা আমরা জানি যে বৈশিষ্ট্যের মধ্যে পড়েছে। এখানে আইনসভা হচ্ছে প্রহসনমূলক আইনসভা। এখানে হচ্ছে শাসক সর্বদা নিজের প্রয়োজনে আইন প্রণয়ন করার জন্য এরকম আইনসভার আয়োজন করে থাকে। কিন্তু যেটা এটাকে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার কি বলবো, মানে একটা খারাপ দিক বললেও ভালো দিক হচ্ছে সাধারণ পরিস্থিতি যখন রাষ্ট্রে বিরাজমান থাকে তখন সেটা কখনো আমাদের উদাহরণ হতে পারে না, কিন্তু রাষ্ট্রকে কখনো কখনো বিশেষ মুহূর্তের মধ্য দিয়ে যেতে হয়। অনেক জটিল মুহূর্তের খুব কম সময়ে সমাধান মানে সমাধানের সিদ্ধান্তটা শাসককে নিতে হয়। সেই ধরনের জরুরি পরিস্থিতিগুলো মোকাবেলাতে কিন্তু একনায়কতন্ত্র অত্যন্ত কার্যকরী একটা শাসন ব্যবস্থা, যেটা গণতন্ত্রে সম্ভব হয় না। যেমন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা জানি যে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে এখানে সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে এবং 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এখানে যে কোনো আইন পরিবর্তন বা সংশোধন করা যায়। তাই এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু যখন রাষ্ট্র হঠাৎ করে কোনো যুদ্ধের সম্মুখীন হয় বা হঠাৎ করে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, তখন এই সকল জরুরি সংকটে বা জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রকে খুব দ্রুত কম সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যে কারণে দেখা যায় গণতন্ত্র এক্ষেত্রে একটি ব্যর্থ প্রক্রিয়া হলেও একনায়কতন্ত্র এই জরুরি অবস্থা বা জরুরি পরিস্থিতি সংকট মোকাবেলায় অত্যন্ত সফল ভূমিকা পালন করে থাকে। একনায়কতন্ত্রের গুণ আসলে মানে অনেক সীমিত। একনায়কতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেটা আসলে দোষে পরিপূর্ণ। হ্যাঁ, তো এই গত ক্লাসে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছি সেখানেও আমরা যে বিষয়গুলোকে আলোচনায় আনার চেষ্টা করেছি সেখানেও কিন্তু অনেক বেশি দোষগুলোই কিন্তু সবচেয়ে বেশি প্রচার করা হয়েছে। তো সেই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে মূলত কি কি দোষ একনায়কতন্ত্রে পরিলক্ষিত হয় আমরা একটু দেখি। প্রথমেই বলা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার। আমরা জানি বর্তমান বিশ্বের সকল রাষ্ট্রেই মূলত কম বেশি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। তো বর্তমান বিশ্ব ব্যবস্থায় আসলে জনগণের মতামতকে বা জনগণের মূল্যবোধকে অস্বীকার করার মতো কোনো রাস্তা নেই। হ্যাঁ, যেটা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় অত্যন্ত সূক্ষ্মভাবে এই গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়টিকে অস্বীকার করা হয়, যে কারণে দেখা যায় একনায়কতন্ত্র এখন বর্তমানে অপ্রচলিত বা অকার্যকর শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে। এখানে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই। তো যেখানে হচ্ছে জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা থাকে না, সেখানে আমরা জানি যে সহনশীলতা বা পরমত সহিষ্ণুতার যে বিষয়গুলো এগুলো কিন্তু থাকতে পারে না। এখানে একনায়কের ইচ্ছাকেই প্রাধান্য দেয়া হয়। অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ বা সাধারণ জনগণের যে গণতান্ত্রিক চেতনাবোধ, এই চেতনাবোধগুলোকে অস্বীকার করার কারণে একনায়কতন্ত্র কি মানে দোষপূর্ণ একটি শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে। পরবর্তী যে বিষয়টির কথা বলা হচ্ছে যে প্রগতি বিরোধী। যে কোনো ইতিবাচক পরিবর্তন যেটা সমাজকে অগ্রসরতার মানে ইতিবাচক সমাজের কাঠামোতে ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারে সেটাকেই আমরা বলছি প্রগতি। এই ধরনের ইতিবাচক পরিবর্তন বিরোধী হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। কারণ একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে বলেছি, সেখানে সব সময় একটি গুপ্ত পুলিশ বাহিনী বা গুপ্ত সরকারের একটি গুপ্ত বাহিনী থাকে, যাদের প্রধান কাজই হচ্ছে সরকার বিরোধী কোনো ধরনের পরিবর্তনের চেষ্টা চালানো হচ্ছে কিনা, সরকার বিরোধী কোনো মতামত প্রচলিত বা প্রচার প্রসার হচ্ছে কিনা, বা সরকারের বাইরে গিয়ে কেউ কোনো রাজনৈতিক দল গঠন করছে কিনা, এগুলো মূলত কঠোরভাবে দমন করা হয় যাতে রাষ্ট্রের অভ্যন্তরে সরকারের বাইরে গিয়ে কোনো ধরনের প্রগতি বাস্তবায়ন করা সম্ভব না হয়। এই জন্য এখানে ভিন্ন মত বা আদর্শকে কঠোরভাবে দমন করা হয়, কারণ একনায়কতন্ত্রের শাসকগণ প্রগতি বিরোধী। তারা এই বিষয়টি খুব ভালো মতো উপলব্ধি করতে পারে। এখানে যদি এমন কোনো ব্যক্তি বা সংস্থা বা এমন কোনো প্রগতি
চেতনার উদ্ভব ঘটে, যার মাধ্যমে রাষ্ট্রের অধিক উন্নতি সাধিত হয় এবং সাধারণ জনগণ পার্থক্য করতে পারে। সেখানে দেখা যায় তুলনামূলক শাসন, মানে তুলনামূলক শাসকদের মধ্যে যখন তুলনামূলক আলোচনা চলে আসে, তখন সে একনায়কতান্ত্রিক শাসক মূলত ক্ষমতা হারানোর ভয়ে কোনো ধরনের প্রগতিকে এখানে অ্যালাউ করে না বা সমর্থন করে না। নতুন ও প্রগতিশীল আদর্শকে একনায়কগণ সর্বদাই সন্দেহের চোখে দেখে থাকেন। পরবর্তীতে দেখো দায়িত্বশীলতার অভাব বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। আমরা জানি একনায়কতান্ত্রিক শাসক বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে মূলত একটি দায়িত্ব জ্ঞানহীন সরকার কাঠামো। এখানে মূলত কি থাকে না, এখানে আসলে সাধারণ জনগণের প্রতি তারা আইনগত বা নৈতিকভাবে কোনোভাবে কিন্তু তারা তাদের কাজের জন্য সাধারণ জনগণের নিকট দায়ী থাকে না, যে কারণে তাদেরকে জবাবদিহিতা করতে হয় না, এবং জবাবদিহিতা থাকে না বলেই কিন্তু তারা তাদের কাজের প্রতি দায়িত্বশীল না। কারা? একনায়কতান্ত্রিক শাসক যারা। আবার অন্যদিকে বলতে গেলে বলতে হয় এটি এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সমস্ত ক্ষমতা দল ও ব্যক্তিতে কেন্দ্রীভূত হয়, অর্থাৎ যিনি একনায়ক বা একনায়কতান্ত্রিক শাসক থাকেন তাকে কেন্দ্র করে মূলত শাসন কাঠামোটা আবর্তিত হয়, শাসন কার্যাবলীগুলো পরিচালিত হয়। এখানে সাধারণ জনগণের অংশগ্রহণের কোনো ধরনের সুযোগ না থাকায় জনগণের মধ্যে রাজনৈতিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতার অভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ এখানে সাধারণ জনগণ যেভাবে রাজনৈতিক কর্তব্য সম্পর্কে উদাসীন, তেমনি সরকারও তাদের দায়িত্ব সম্পর্কে কিন্তু উদাসীন, যে কারণে দেখা যায় এখানে দুই পক্ষের মধ্যেই কিন্তু দায়িত্বশীলতার অভাবটা পরিলক্ষিত হয়ে থাকে। পরবর্তী যে বিষয়টি সেটি দেখো যে স্বৈরতন্ত্রের নামান্তরের কথা বলা হচ্ছে। এই যে আমরা একনায়কতন্ত্র বলতেই সেই মুসোলিনির কথা বলছি, হিটলারের কথা বলছি, ফ্রাঙ্কোর কথা বলছি, কারণ কি? কারণ হচ্ছে তারা এই শাসন ব্যবস্থাকে এতটাই বিকৃত রূপে শুধুমাত্র নিজেদের স্বার্থ, নিজেদের ঔদ্ধত্যপূর্ণ আচরণকে স্বীকৃতি দেওয়ার জন্য শাসন ব্যবস্থাকে এমনভাবে, এই একনায়কতান্ত্রিক শাসনকে এমনভাবে পরিচালনা করেছেন, আমরা আসলে এরপর থেকে একনায়কতন্ত্র নাম শুনলে আমরা আঁতকে উঠি, আমরা মনে করি যে এটি একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা। এই জন্য সমগ্র বিশ্বে মূলত একনায়কতন্ত্রকে অনেকে স্বৈরাচারের নামান্তর বলে আখ্যায়িত করে থাকেন। কারণ হচ্ছে একনায়কতন্ত্র এক ব্যক্তি ও এক দলের স্বৈরতান্ত্রিক শাসন। এতে শাসকগণ সংবিধান ও আইনের প্রতি তেমন শ্রদ্ধাশীল থাকেন না, তারা তাদের খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করে থাকেন। শুধু রাষ্ট্র পরিচালনা না, রাষ্ট্র পরিচালনার যে মূল দলিলটা, সেই সংবিধানটাকেও তারা তাদের খেয়াল খুশি মতো উপস্থাপন করে থাকেন। পরবর্তী যে বিষয়টা পরবর্তী স্লাইডে উল্লেখ করা হয়েছে যে বিপ্লবের আশঙ্কার কথা। মূলত একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে কোনো মুহূর্তে বিপ্লবের আশঙ্কা থাকে। এখানে সাধারণ জনগণ প্রকাশ্যে তাদের মত প্রকাশের স্বাধীনতা না থাকলেও তারা সবসময় কিন্তু নিজেদের ভেতরে একটা চাপা বিক্ষোভ সবসময় চেপে রাখেন, যে কোনো মুহূর্তে এটা ফুলে ফেঁপে উঠে বিপ্লবে পরিণত হতে পারে। এই ব্যবস্থায় বিরোধী রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারলেও গোপনে তাদের কর্মতৎপরতা ঠিকই অব্যাহত রাখে এবং জনগণকে একনায়কতন্ত্রের বিরুদ্ধে সংগঠিত করে। ফলে একনায়কতন্ত্রের বিপ্লবের আশঙ্কা সর্বাধিক। এখানে দেখবে একনায়কতান্ত্রিক শাসক যিনি থাকেন তার বিপরীতে মূলত দুইটা প্রত্যয় এখানে সক্রিয় থাকে। প্রথমত হচ্ছে তার বিপরীতে অন্য কোনো রাজনৈতিক দল এবং তার বিপরীতে কিছু জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীরা সবসময় বিক্ষোভ করতে চায়, বিপ্লব করতে চায়, কিন্তু তারা কিসের কারণে? সুযোগের কারণে এবং সাহসিকতার অভাবে তারা সামনের দিকে অগ্রসর হতে পারে না। এই যে সাহস বা এই যে সুযোগ যেটা তারা ওভারকাম করতে পারে না, এটাকেই পথ দেখায় মূলত এই যে গোপনে যে বিরোধী দলগুলো কর্মতৎপরতা চালিয়ে থাকে। অর্থাৎ যে সকল জনগণ সাহসের অভাবে, সুযোগের অভাবে পথ খুঁজে পায় না, তাদেরকেই পথ দেখায় মূলত একনায়কতান্ত্রিক শাসকদের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো গোপনে কর্মতৎপরতা চালায় তারা। যখন এই দুইটা বিষয়ের
কি ঘটে থাকে, সংমিশ্রণ ঘটে থাকে এই গোপনে যারা কর্মতৎপরতা চালায় সেই ধরনের বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে যখন বিরোধী মানে বিরোধী মতামত পোষণকারী জনগোষ্ঠীগুলোর কি হয়ে থাকে, মেলবন্ধন হয়ে থাকে, তখন কিন্তু রাষ্ট্রের সেই চাপা বিক্ষোভ আর চাপা থাকে না, সেটি হঠাৎ করেই বিপ্লবে রূপান্তর হয়ে থাকে এবং এই বিপ্লবের ফলেই মূলত সরকার, শুধুমাত্র সরকার না, সরকারের টোটাল কাঠামোটাই চেঞ্জ বা পরিবর্তন, কাঠামোটাতেই পরিবর্তন আসতে বাধ্য। এবং এই বিপ্লব সবসময় কিন্তু কি থাকে না, মানে সবসময় শুধুমাত্র কি প্রকাশ করছে, ভিন্ন মত প্রকাশ করছে, দাবি দাওয়া প্রকাশ করছে, এটার মধ্যে না, অনেক সময় এই বিপ্লব রক্তক্ষয়ী বিপ্লবেও পরিণত হয়ে থাকে, যেটার পরিণতি আসলে অনেক ভয়াবহ হয়ে থাকে। পরবর্তীতে দেখো সাম্য ও স্বাধীনতা বিরোধিতার কথা বলা হচ্ছে। একনায়কতন্ত্র পুরো দমে কিন্তু সাম্য ও স্বাধীনতা বিরোধী একটি শাসন ব্যবস্থা। একনায়কতন্ত্র কখনোই সাম্য ও স্বাধীনতায় বিশ্বাস করে না। সাম্য বিষয়টা কি? সাম্য মানে হচ্ছে সকল জনগণের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা। এটা তো কখনোই সম্ভব না, কারণ হচ্ছে আমরা জানি যে সমতা হচ্ছে সেটাই, সমাজের সর্বস্তরের জনগণকে তাদের যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা প্রদান করা। এখানে যোগ্যতার মানে একনায়কতন্ত্রের যোগ্যতার মাপকাঠিটা হচ্ছে মূলত শাসকের পছন্দ। শাসক যাকে পছন্দ করে সেই ব্যক্তি যতটুকু যোগ্য না, তাকে তার চেয়ে অধিক যোগ্যতারা আসনে আসীন করতে পারে। আবার শাসকের যাকে পছন্দ না, তাকে তার যে প্রাপ্য, সেই প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারে। এখানে শাসকের পছন্দই হচ্ছে ব্যক্তির যোগ্যতা বিচারের একমাত্র মাপকাঠি। ফলে জনগণ সর্বদাই তাদের যে প্রাপ্য, সেই প্রাপ্যটা থেকে সবসময় বঞ্চিত হয়ে থাকে। পরবর্তী স্লাইডে দেখো দুর্নীতির প্রসারতার কথা বলা হচ্ছে। আমরা জানি যে একনায়কতান্ত্রিক শাসন কাঠামোতে সেই শাসকের যে কাজকর্ম, সেই কাজকর্ম হচ্ছে বাধাহীন এবং সেখানে লাগাম টেনে ধরার কেউ নাই। যেহেতু সাধারণ জনগণকে মত প্রকাশের স্বাধীনতা দেয়া হয় না, বাক স্বাধীনতা দেয়া হয় না, রাষ্ট্রীয় কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ দেয়া হয় না, সেই জন্য দেখা যায় যে একনায়কতান্ত্রিক শাসকগণ নিজেদের খেয়াল খুশি মতোই এখানে কার্যাবলী পরিচালনা করে থাকেন এবং একটা পর্যায়ে দেখা যায় যেহেতু তাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো প্রক্রিয়া থাকে না, কোনো ব্যবস্থা থাকে না, এই জন্য একটা পর্যায়ে একনায়কতন্ত্রে সীমাহীন দুর্নীতির জন্ম নেয়। এখানে কারো নিকট জবাবদিহিতা করতে হয় না বলে একনায়কগণ দুর্নীতির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ে। লর্ড অ্যাক্টনের নাম আমরা শুনেছি। সেই লর্ড অ্যাক্টন খুব চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন ক্ষমতা মূলত একটি রাষ্ট্রের ক্ষমতা দুর্নীতির জন্ম দেয় এবং সীমাহীন ক্ষমতা সীমাহীন দুর্নীতির জন্ম দেয়। যেহেতু একনায়কতন্ত্রে সীমাহীন দুর্নীতির অবাধ সুযোগ রয়েছে, সীমাহীন কিসের ক্ষমতার যে প্রয়োগ, এই প্রয়োগটা হচ্ছে সীমাহীন। এ কারণে দেখা যায় একনায়কতন্ত্রে এই সীমাহীন ক্ষমতা প্রয়োগের কারণেও কিন্তু সীমাহীন দুর্নীতির জন্ম হয়ে থাকে। পরবর্তীতে দেখো উগ্র বর্ণবাদী ও জাতীয়তাবাদীর কথা বলা হচ্ছে। একনায়কতন্ত্রে আমরা হিটলার, মুসোলিনির নাম আসলে বারবার চলে আসে, তো তারা বিশেষত সবচেয়ে বেশি পরিচিত এই উগ্র জাতীয়তাবাদের কারণে, উগ্র বর্ণবাদের কারণে। যেমন হিটলারের ইহুদি বিদ্বেষের কথা এবং জার্মান জাতীয়তাবাদে উগ্র বিশ্বাসের কথা আমরা কে না জানি। এই ধরনের উগ্র বর্ণবাদ ও জাতীয়তাবাদ মূলত একনায়কতান্ত্রিক শাসকগণ সব সময় ধারণ ও লালন করে থাকেন, যেটার কারণে এই অ্যাগ্রেসিভনেস বা এই যে ধরনের উদ্যতপূর্ণ আচরণ, এগুলো কিন্তু কখনোই রাষ্ট্রের মধ্যে স্থিতিশীলতাতে বিরাজ করেই না, সর্বদা রাষ্ট্রকে একটা অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয় এই ধরনের উগ্র বর্ণবাদী ও জাতীয়তাবাদী আচরণগুলোর কারণে। পরবর্তীতে দেখো বলা হচ্ছে যুদ্ধ ও সাম্রাজ্যবাদী এবং আন্তর্জাতিকতা বিরোধী। একনায়কতন্ত্র যুদ্ধবাদ ও সাম্রাজ্যবাদে বিশ্বাস করে। তাদের কাছে যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। এটা হিটলারের একটা বিখ্যাত উক্তি। আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় এরা আস্থা জ্ঞাপন করে না, এই জন্য একনায়কতন্ত্র আন্তর্জাতিক শান্তির প্রতি হুমকি স্বরূপ। মুসোলিনি তার ফেসিবাদে উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক শান্তিটা হচ্ছে ভীরুর স্বপ্ন।
তিনি আন্তর্জাতিক শান্তি বলে কোনো বিষয় থাকতে পারে এটা তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন, এবং হিটলার এবং মুসোলিনি দুইজন একনায়কতান্ত্রিক শাসকই সব সময় যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন। পরবর্তীতে যে বিষয়টি সর্বাত্মকবাদী ও ব্যক্তি স্বাতন্ত্র্য বিরোধিতার কথা বলা হচ্ছে, আমি গত ক্লাসেও সর্বাত্মকবাদিতা কি সেটা সম্পর্কে আলোচনা করেছি। সর্বাত্মকবাদিতা হচ্ছে একজন ব্যক্তি সামগ্রিক জীবনের সর্বস্তরে, এটা সামাজিক হোক রাষ্ট্রীয় হোক, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বস্তরে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ আরোপ। মুসোলিনির ফ্যাসিবাদের মূল স্লোগানই ছিল এরকম, যা কিছু রাষ্ট্রের অভ্যন্তরে, রাষ্ট্রের বাইরেও কিছু থাকতে পারে না, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু থাকতে পারে না। এই ধরনের বক্তব্যগুলোর মাধ্যমে মূলত একনায়কতন্ত্রে ব্যক্তিকে রাষ্ট্রের বেদিমূলে বিসর্জন দেওয়া হয়, ফলে ব্যক্তির ব্যক্তিত্ব কখনোই বিকশিত হতে পারে না। এই হচ্ছে মোটামুটি একনায়কতন্ত্রের দোষ। এখন দেখো, আমরা যেহেতু গণতান্ত্রিক শাসন কাঠামো পড়েছি, গণতান্ত্রিক শাসন কাঠামোর সংজ্ঞা থেকে শুরু করে বৈশিষ্ট্য, এরপর হচ্ছে দোষ গুণ, সবকিছুই আমরা পড়েছি। আবার একনায়কতন্ত্রেরও আমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য, দোষ গুণ এই বিষয়গুলো আলোচনা করেছি। তাই খুব আলোচিত একটি বিষয় যেটা আমরা আলোচনা করতে পারি এখন, যে গণতন্ত্র একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা। তো আমরা আলোচনা করব মূলত সেখানকার বিদ্যমান যে বৈশিষ্ট্যগুলো আছে বা দোষগুলো যেগুলো আছে এগুলোর প্রেক্ষিতে। তার পূর্বে আমরা যদিও আগে পড়েছি সংজ্ঞাগুলো, মানে আলোচনাটা তোমরা এভাবে করলে এটা অনেক বেশি ফলপ্রসূ হয়। যে কোনো আলোচনা যখন দুটি শাসন বা শাসন কাঠামোর মধ্যে আলোচনা করতে বলবে, তোমরা খুব বেশি চেষ্টা করবে যে প্রক্রিয়াগুলো, মানে তুলনামূলক আলোচনার প্রক্রিয়ায় যাওয়ার আগে কিছু, মানে এই বিষয়টা বলতে তোমরা কি বুঝো সংক্ষেপে আলোচনা করে এরপরে তোমরা মূল আলোচনায় যাওয়ার চেষ্টা করবে। যদিও আমি বিগত ক্লাসে গণতন্ত্র কি, একনায়কতন্ত্র কি এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি, তারপরে একটু বলি। গণতন্ত্র হচ্ছে, আমরা তো জানি যে সমগ্র বিশ্বে বর্তমানে সকল রাষ্ট্রের বহুল প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের হাতে ন্যস্ত থাকে। এখানে ভূতপত্তিগত অর্থের কথা যদি বলি, আমরা জানি যে গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি, যেটি মূলত গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাইটোস বা ক্রেশিয়া হতে উদ্ভূত। এখানে ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ এবং ক্রাইটোস বা ক্রেশিয়া শব্দের অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। শব্দগত অর্থে যদি আমরা দেখি, গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। তবে এখানে আমরা বিগত যে ক্লাসটা গণতন্ত্রের সংজ্ঞা, সেখানে আমরা বিভিন্ন তাত্ত্বিকদের সংজ্ঞাগুলো উল্লেখ করেছি। জন সিলির কথা বলেছি, এরপর হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কথা বলেছি, বিভিন্ন সংজ্ঞা। তাদের অর্থাৎ যে সকল তাত্ত্বিক গণতন্ত্রকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন, তারা সকলেই যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন, সেই বিষয়গুলোর প্রেক্ষাপটে যে সংজ্ঞাটা আমরা দাঁড় করাতে পারি গণতন্ত্রের, সেটি হচ্ছে এরকম, যে গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণের সমান অংশগ্রহণের ভিত্তিতেই সকল রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালিত হয়, যার অপর নাম হচ্ছে কি, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। আর একনায়কতন্ত্রের সংজ্ঞায় যদি যাই, একনায়কতন্ত্র বলতে আমরা বুঝি যে এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির অধীনে গঠিত একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সম্পূর্ণ জনগোষ্ঠীকে একটি জাতিতে পরিণত করে, অর্থাৎ সবকিছু এক ব্যক্তি, এক দল এবং এক জাতি, এটাই হচ্ছে একনায়কতন্ত্রের মূল কথা। এখানে দেখো উল্লেখ করা আছে, একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত থাকে। গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা হচ্ছে এই একনায়কতন্ত্র, যেখানে সরকারের বিরুদ্ধে আচরণ বা সমালোচনাকে কঠোরভাবে দমন করা হয়। আমরা প্রফেসর নিউম্যানের নাম শুনেছি, তার মতে, অর্থাৎ তিনি খুব সুন্দর একটা একনায়কতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, খুব যথার্থ একটি সংজ্ঞা। সেটি হচ্ছে, একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করে, এবং শুধুমাত্র করায়ত্তই করে না, এটাকে বাধাহীন এবং একচেটিয়াভাবে প্রয়োগ করে থাকে। এখন দেখো, এই যে সংজ্ঞাগুলো,
বা আমরা পূর্ববর্তী যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি সেগুলোর ভিত্তিতে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনাটা কেমন। আমরা জানি গণতন্ত্র ও একনায়কতন্ত্র হচ্ছে কি সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি শাসন ব্যবস্থা, উভয়ের লক্ষ্য বা উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের পদ্ধতিও কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এর বিভিন্ন বৈসাদৃশ্যের ভিত্তিতে তুলনামূলক আলোচনাগুলো কিন্তু নিম্নরূপ। যেহেতু আমরা এখানে তুলনামূলক আলোচনা করব, এই জন্য আমরা কি কি অমিল আছে, যদিও মিল খুবই কম, তারপরেও যে অমিলগুলো বেশি সে অমিলগুলোর ভিত্তিতে মূলত এখানে তুলনামূলক আলোচনাটা উপস্থাপন করার চেষ্টা আমি করেছি। তো এখানে অনেকগুলো বিষয় আছে, তোমরা দেখবে তোমাদেরও মনে হবে যে হ্যাঁ এই বিষয়গুলোই। তো এর বাইরেও অনেক কিছু থাকতে পারে। তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমরা কি করবে, বিভিন্ন পাঠ্যপুস্তক তোমরা দেখবে এই বিষয়গুলো কিভাবে উপস্থাপন করা হয়েছে। তোমরা যদি এর কি পাও, এর ভিন্ন কিছু পাও, তোমরা অবশ্যই এটার সাথে সামঞ্জস্য রেখে এটার উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি কিসে যাই, মূল আলোচনাটাতে যাই। যেমন এখানে শাসকের সংখ্যার কথা বলা হচ্ছে। শাসকের সংখ্যার ভিত্তিতে গণতন্ত্র ও একনায়কতন্ত্র কিভাবে ভিন্নধর্মী দুটি শাসন ব্যবস্থা। গণতন্ত্র হচ্ছে মূলত জনগণের শাসন, যেখানে শাসন ক্ষমতার পুরোটাই ন্যস্ত থাকে জনগণের হাতে। এটা হতে পারে প্রত্যক্ষভাবে, হতে পারে এটা পরোক্ষভাবে। আমরা পরোক্ষভাবে যেটা করি সেটা হচ্ছে আমাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমরা কি করে থাকি, সরকার নির্বাচন করে থাকি। সেই সরকার, সে নির্বাচিত প্রতিনিধিরাই মূলত পরবর্তীতে সরকার গঠন করে থাকে। সে পরিচালিত সরকারকে আমরা ধরে নিই যে সাধারণ জনগণের নির্বাচিত প্রতিনিধি কর্তৃক পরিচালিত সরকার। এই জন্য গণতন্ত্রে সম্পূর্ণ শাসন ক্ষমতা ন্যস্ত থাকে শাসকের হাতে, অর্থাৎ অধিক সংখ্যক ব্যক্তির উপস্থিতি। আর একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা এক দলের শাসন, সেখানে সামগ্রিক শাসন কাঠামোটাই মূলত সেই ব্যক্তিকে কেন্দ্র করে পরিচালিত হয়ে থাকে এবং যাবতীয় ক্ষমতা সে একজন মাত্র ব্যক্তি বা শাসক বা সেই শাসকের অধীনে একটি মাত্র দলের হাতে কুক্ষিগত থাকে। পরবর্তীতে দেখো ক্ষমতার প্রকৃতির ভিত্তিতে কিভাবে গণতন্ত্র ও একনায়কতন্ত্র দুটি ভিন্ন শাসন ব্যবস্থা। গণতন্ত্রে ক্ষমতা ন্যস্ত থাকে জনগণের হাতে, আর একনায়কতন্ত্রে এক ব্যক্তি বা একটি মাত্র দলের হাতে ন্যস্ত থাকে ক্ষমতা। অর্থাৎ গণতন্ত্রে সরকার পরিচালনা হচ্ছে নির্বাচিত প্রতিনিধির দ্বারা, কিন্তু এই নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ চাবিকাঠি কিন্তু সাধারণ জনগণের হাতে। এই যে নির্বাচিত প্রতিনিধিরা যে সকল দাবি দাওয়া উত্থাপন করে থাকে, যে সকল চাহিদা পত্র পেশ করে থাকে বা যে ধরনের ইচ্ছা অনিচ্ছা প্রতিফলন ঘটায়, এগুলো হচ্ছে মূলত সাধারণ জনগণেরই চাহিদা ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন, তাই তো? এখানে কিন্তু সাধারণ জনগণের ইচ্ছার বাইরে কোনো কিছু না। কিন্তু একনায়কতন্ত্রে যেটা আমরা খেয়াল করে থাকি সেটি হচ্ছে একনায়কতন্ত্রে সাধারণ জনগণ কি চাইছে না চাইছে এটা কখনো খেয়াল করা হয় না। এখানে একনায়কতান্ত্রিক শাসক কি চাচ্ছেন বা তার কাজের মর্জির উপর নির্ভর করেই যে কোনো বিষয়গুলো পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ তিনি মূলত সামগ্রিক রাষ্ট্রকে, রাষ্ট্রের অভ্যন্তরীণ জনগণকে পরিচালনা করার ক্ষমতা তার হাতে কুক্ষিগত রাখেন এবং তার যে চাহিদা, তার যে কাজের মর্জি সেটার সাথে সাধারণ জনগণকে সামঞ্জস্য করে নিতে হয়। এরপর দেখো ব্যক্তির ভূমিকা ও স্থানের ভিত্তিতে কিভাবে আমরা গণতন্ত্র ও একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনাটা করব। গণতন্ত্রে যেহেতু এটা সাধারণ জনগণের শাসন, এখানে কিন্তু ব্যক্তির প্রাধান্য হচ্ছে প্রবল, ব্যক্তির বাইরে কিন্তু এখানে কোনো কিছুই না, যে কারণে দেখা যায় এখানে ব্যক্তি খুবই মুখ্য একটা বিষয়। ব্যক্তির ভূমিকাটা অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করে থাকে গণতন্ত্রে। আর একনায়কতন্ত্রে যেটি হয় সেখানে রাষ্ট্রের হচ্ছে চরম ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী, এখানে ব্যক্তির কোনো স্থান নেই, রাষ্ট্রের হচ্ছে কি এখানে মুখ্য। অর্থাৎ গণতন্ত্রে ব্যক্তির ভূমিকা মুখ্য, রাষ্ট্র গৌণ, আর একনায়কতন্ত্রে ব্যক্তির ভূমিকা গৌণ, রাষ্ট্রের হচ্ছে মুখ্য।
পরবর্তী যে বিষয়টি, যে দলের সংখ্যার ভিত্তিতে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা করা হয়েছে। আমরা জানি গণতন্ত্র মানে হচ্ছে অনেকগুলো রাজনৈতিক দলের বহুমাত্রিক উপস্থিতি, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোনো কাঠামোতে কায়েম আছে বলতে গেলে আমাদেরকে বলতে হবে এখানে একের অধিক সুসংগঠিত রাজনৈতিক দল বিরাজমান রয়েছে, যেটা একনায়কতন্ত্রে কল্পনাই করা যায় না। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এই ধরনের মৌলিক অধিকারগুলো আমরা বাংলাদেশ সংবিধানের 26 থেকে 48 নং অনুচ্ছেদে এগুলো সন্নিবেশ আছে। তো বিভিন্ন মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটি মৌলিক অধিকার হচ্ছে এগুলো। এই মৌলিক অধিকারগুলো মূলত গণতন্ত্রে স্বীকৃত হয়, যেটা একনায়কতন্ত্রে স্বীকৃত হয় না বা স্বীকৃতি পায় না। এই ধরনের যে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকার স্বীকৃত হওয়ার কারণে কিন্তু গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠতে পারে, যেটা একনায়কতন্ত্রে পারে না। কেননা একনায়কতন্ত্রে এইসব মৌলিক অধিকার স্বীকৃত না হওয়ায় এখানে একের অধিক রাজনৈতিক দল গড়ে উঠতেই পারে না। পারে তো নাই, এখানে আসলে সরকারের বিপরীতে গিয়ে কেউ আদৌ সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে কিনা এটার জন্যও বিভিন্ন ধরনের গুপ্ত পুলিশ বাহিনী সেট করা বা নির্ধারণ করা থাকে। আমি বিগত ক্লাসে বলেছিলাম এরূপ হিটলারের একটি গুপ্ত বাহিনী ছিল, যেটির নাম হচ্ছে গ্যাস্ট্রোপা। এই গ্যাস্ট্রোপার প্রধান কাজ ছিল কি, সরকার বিরোধী মত বা সরকার বিরোধী কর্মকাণ্ডগুলোকে কঠোরভাবে নির্মমভাবে দমন করা। পরবর্তীতে দেখো আইনসভার ক্ষমতা ও মর্যাদার ভিত্তিতে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনাটা কিভাবে করা হচ্ছে। আমরা জানি একনায়কতন্ত্রে আইনসভা থাকে, তবে সেটা হচ্ছে শুধু কিসের জন্য, শাসকের স্বার্থ, স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য। শাসক তার প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো আইন পরিবর্তন করার জন্যই এই ধরনের একটি আইনসভা প্রতিষ্ঠা করে থাকেন, যে আইনসভাটি হচ্ছে সম্পূর্ণই প্রহসনমূলক একটি আইনসভা, প্রহসনমূলক একটি প্রতিষ্ঠান। সেখানে হচ্ছে কি আইনসভার কোনো ক্ষমতা থাকে না, সেখানে সমস্ত ক্ষমতা ন্যস্ত থাকে মূলত শাসকের হাতে, যেখানে গণতন্ত্রে আইনসভার সার্বভৌম, অর্থাৎ গণতান্ত্রিক শাসন কাঠামোতে বিশেষ করে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার কাঠামোগুলো আছে, সেখানে যেটা করা হয় আইনসভার নিকট শাসন যে বিভাগ আছে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হয়। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইনসভার নিকট শাসন বিভাগকে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হয়। আইনসভার দ্বারাই মূলত মন্ত্রিসভা গঠিত হয় এবং আইনসভার আস্থা হারালে কি করতে হয়, সরকারকে পদত্যাগ করতে হয়। কিন্তু একনায়কতন্ত্রে আইনসভা হচ্ছে কি নামমাত্র ক্ষমতার অধিকারী। এই জন্য আইনসভার ক্ষমতা ও মর্যাদার ভিত্তিতেও কিন্তু গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্যটা অত্যন্ত সুস্পষ্ট। পরবর্তীতে দেখো শান্তি যুদ্ধ ও জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে। গণতন্ত্র সবসময় শান্তিতে বিশ্বাসী, গণতন্ত্র সবসময় আন্তর্জাতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী, যেখানে একনায়কতন্ত্র যুদ্ধ ও উগ্র জাতীয়তাবাদী বিশ্বাসী। একনায়কতন্ত্রে সব সময় যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়, কিন্তু কিভাবে যুদ্ধের মাধ্যমে শান্তিটা প্রতিষ্ঠিত হবে এই ধরনের কোনো সুনির্দিষ্ট পথ বা সমাধান সেখানে উল্লেখ করা হয় না। গণতন্ত্রের লক্ষ্য হচ্ছে সবসময় মানুষে মানুষে, জাতিতে জাতিতে শান্তি প্রতিষ্ঠা করা। অন্যদিকে একনায়কতন্ত্র সবসময় কি করে থাকে, সমরবাদ, শুধুমাত্র সমরবাদ না, উগ্র সমরবাদ, উগ্র জাতীয়তাবাদ, এই বিষয়গুলোরই সবসময় অনুশীলন করে থাকে, যে কারণে একনায়কতান্ত্রিক শাসন কাঠামোতে সবসময় শান্তির পরিবর্তে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকে। পরবর্তীতে দেখো নেতৃত্বের ভিত্তিতে কিভাবে একনায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা করা হচ্ছে। গণতন্ত্র সবসময় যৌথ নেতৃত্বে বিশ্বাসী, এখানে কাজ সবসময় একজন শাসকের হাতে কুক্ষিগত না রেখে বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তরে কাজগুলো বন্টন করে দেওয়া হয়, যাতে স্মুথলি, অত্যন্ত মসৃণ ভাবে একটা সরকার কাঠামো পরিচালিত হতে পারে। এই জন্য মূলত প্রত্যেকটা বিভাগে বা প্রত্যেকটা দপ্তরে
আলাদা আলাদা ব্যক্তি নেতৃত্ব প্রদান করে থাকেন। এই জন্য বলা হচ্ছে গণতন্ত্রের যৌথ নেতৃত্বে বিশ্বাসী, কিন্তু একনায়কতন্ত্রে এক ব্যক্তি বা এক দলের শাসনকে স্বীকৃতি দেয়া হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, কিন্তু একনায়কতন্ত্রে এক ব্যক্তি বা দলের নেতৃত্বকে গড়ে তোলা হয়ে থাকে। ব্যক্তি স্বাধীনতার কথা যদি বলি, গণতন্ত্রকে পরিচালনা করে থাকে মূলত ব্যক্তি স্বাতন্ত্র্যের যে বিষয়টি, সে বিষয়টি, কারণ গণতন্ত্র হচ্ছে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। অপরদিকে একনায়কতন্ত্র হচ্ছে ব্যক্তি স্বাধীনতার বিরোধী। ব্যক্তি স্বাধীনতাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। ব্যক্তি স্বাধীনতা আছে বলে গণতন্ত্র রক্ষা পায়, যেখানে একনায়কতন্ত্র মুক্ত বুদ্ধি ও বিবেকের স্বাধীনতার সম্পূর্ণ বিরোধিতা করে থাকে। অর্থাৎ একনায়কতন্ত্রে সাধারণ জনগণের বাক স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, একজন ব্যক্তি হিসেবে তার নিজস্ব ব্যক্তিত্ব বিকাশের সুযোগ আছে, যেখানে একনায়কতন্ত্রে এই চিন্তাগুলো হচ্ছে কল্পনা প্রসূত। সেখানে ব্যক্তির স্বাধীনতা তো দূরের কথা, ব্যক্তির মত প্রকাশেরই কোনো স্বাধীনতা দেয়া হয়ে থাকে না। পরবর্তী যে বিষয়টা দেখো, সর্বাত্মকবাদের কথা বলা হচ্ছে। গণতন্ত্র কখনোই সর্বাত্মকবাদকে প্রশ্রয় দেয় না, বরং গণতন্ত্র সর্বাত্মকবাদকে সর্বদা ঘৃণা করে থাকে, কিন্তু একনায়কতন্ত্র সর্বদাই সর্বাত্মকবাদকে প্রশ্রয় দেয়। গণতন্ত্রে দেখো, আমি কিছুক্ষণ আগেও বলেছি যে ব্যক্তি হচ্ছে মুখ্য, রাষ্ট্র হচ্ছে গৌণ, কিন্তু একনায়কতন্ত্রে ব্যক্তি হচ্ছে গৌণ এবং রাষ্ট্র হচ্ছে মুখ্য। এই একনায়কতন্ত্রের মূল বক্তব্যটা হচ্ছে এটাই যে একজন ব্যক্তি সামগ্রিক স্তরে, রাষ্ট্রীয় স্তর হোক, সামাজিক স্তর হোক, জীবনের সর্বস্তরে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ আরোপ। এখানে রাষ্ট্রের বাইরে ব্যক্তিকে কোনো চিন্তাই করতে দেয়া হয় না, অর্থাৎ ব্যক্তির যাবতীয় চিন্তার ভার রাষ্ট্র নিয়ে বসে থাকে। সেখানে কি ব্যক্তির নিজস্ব কোনো মতামত মাথাচাড়া দিয়ে উঠতে পারে না, যেখানে গণতন্ত্রে এই ধরনের কোনো চিন্তা চেতনাকে প্রশ্রয় দেয়া হয় না। এরপর দেখো, প্রচার মাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং প্রচার মাধ্যমের স্বাধীনতার মধ্য দিয়ে কিন্তু আমরা গণতন্ত্র ও একনায়কতন্ত্রের সুস্পষ্ট পার্থক্য কি করতে পারি, অঙ্কন করতে পারি। গণতন্ত্রের প্রচার মাধ্যমগুলো স্বাধীন ও মুক্ত থাকে, এগুলোর উপর খুব অল্প পরিমাণে কিন্তু সরকারের নিয়ন্ত্রণ আমরা লক্ষ্য করে থাকি। অপরদিকে একনায়কতন্ত্রে প্রচার মাধ্যমগুলোর উপর ক্ষমতাসীন সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ আরোপিত হয়ে থাকে, অর্থাৎ সরকার বিরোধী কোনো কিছু তো একনায়কতন্ত্রে প্রচার করা সম্ভবই না, বরং সরকারের যে একক আদর্শ থাকে সেই আদর্শকেই সবসময় এই প্রচার মাধ্যমগুলোতে গুরুত্ব সহকারে প্রচারণা করা হয়ে থাকে। পরবর্তী যে বিষয়টি দেখো, স্থায়িত্বের কথা বলা হচ্ছে। আমরা জানি গণতন্ত্র হচ্ছে একটি স্থায়ী শাসন ব্যবস্থা, যেখানে একনায়কতন্ত্র অস্থায়ী শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে শাসক বা সরকারের পতন ঘটলেও শাসন ব্যবস্থা ও সরকার ব্যবস্থা অপরিবর্তিত থাকে, অর্থাৎ গণতন্ত্রে সরকার পরিবর্তিত হতে পারে, কাঠামোর কখনো পরিবর্তন হয় না। আর একনায়কতন্ত্রে শাসক বা একনায়ক ক্ষমতাচ্যুত হলেই একনায়কতান্ত্রিক শাসনেরও পতন ঘটে, অর্থাৎ গণতন্ত্রে শুধুমাত্র সরকারের পরিবর্তন হয় বা সরকারের কি হয়, পতন হয়, কাঠামো স্থায়ী, কিন্তু একনায়কতন্ত্রে শাসকের পতনের সাথে সাথে শাসন কাঠামোরও পতন বা বিলুপ্তি ঘটে থাকে। আরেকটা বিষয় হচ্ছে একনায়কতন্ত্রে কখনোই শাসকের পতন ব্যতীত ক্ষমতার হস্তান্তর সম্ভব না, সেখানে মূলত সবসময় বিক্ষোভ বা বিপ্লবের মাধ্যমে একনায়কতান্ত্রিক কাঠামোতে পরিবর্তন সাধিত হয়ে থাকে। পরবর্তী যে বিষয়টি সম্মতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত জনগণের সম্মতির ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, যেখানে একনায়কতন্ত্রের ভিত্তি হচ্ছে রাষ্ট্রীয় শক্তি ও কর্তৃত্ব। অর্থাৎ
জনগণের আস্থা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র অত্যন্ত মসৃণভাবে পরিচালিত হয়ে থাকে। যেই গণতন্ত্রের আস্থা হারিয়ে ফেলে সেই গণতান্ত্রিক সরকারের পতন ঘটে। কিন্তু একনায়কতন্ত্রে এখানে জনগণের সম্মতিকে প্রাধান্য দেওয়া হয় না, এখানে মূল ভিত্তিটাই হচ্ছে রাষ্ট্রীয় শক্তি ও কর্তৃত্ব। এখানে রাষ্ট্রীয় শক্তি বলতে আসলে সে একনায়কের শক্তি এবং কর্তৃত্বকেই বুঝানো হচ্ছে। এরপর দেখো সর্বশেষ যে বিষয়টি ব্যালট বনাম বুলেটের কথা বলা হচ্ছে। এটি খুব প্রচলিত একটি কথা যে ব্যালট বনাম বুলেট। গণতন্ত্রে ব্যালটকে সবচেয়ে শক্তিশালী মনে করা হয়ে থাকে, আর একনায়কতন্ত্রে বুলেট বা পেশি শক্তিকেই প্রাধান্য দেয়া হয়ে থাকে। একনায়কতন্ত্র হচ্ছে মূলত সবসময় কিসের মানে জোরের ভিত্তিতে পরিচালিত একটি সরকার ব্যবস্থা, সেখানে পেশি শক্তিকেই সবসময় প্রাধান্য দেওয়া হয়ে থাকে। যেখানে হচ্ছে গণতন্ত্রের যতক্ষণ পর্যন্ত ব্যালট মানে হচ্ছে জনগণের ভোটাধিকার প্রয়োগের কথা বলা হচ্ছে, জনগণের আস্থার কথা বলা হচ্ছে। এই জন্য গণতন্ত্রে যেখানে ব্যালটকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, একনায়কতন্ত্রে সেখানে বুলেট বা পেশি শক্তিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়ে থাকে। পরবর্তী দেখো দুইটি বিষয় আমি খুব সংক্ষিপ্ত আকারে শেষ করব। বিরোধী দলের অবস্থানের কথা বলা হচ্ছে। গণতন্ত্রে বিরোধী দলের মতামত ও অবস্থান অপরিহার্য, যেহেতু এখানে সুসংগঠিত রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে, এই জন্য এখানে বিরোধী দল অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। কিন্তু একনায়কতন্ত্রে বিরোধী দলের অস্তিত্ব খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর। আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি এগুলোর মাধ্যমে তোমাদের বোধগম্য হওয়ার কথা। এরপর দেখো আইনের শাসনের কথা বলা হচ্ছে। আইনের শাসন গণতন্ত্রের একটি অপরিহার্য বিষয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত পরিচালিত হয়ে থাকে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। অন্যদিকে একনায়কতন্ত্রে আইনের শাসন অনুপস্থিতি বলা যায়, কারণ যেখানে জনগণের সমতা নিশ্চিত হয় না সেখানে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না। এই হচ্ছে মূলত আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো। আমার কাছে মনে হয় তোমাদের বুঝতে খুব বেশি অসুবিধা হচ্ছে না বা হবে না। তারপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যে বিষয়গুলো পড়ানো হচ্ছে তোমরা ঘরে বসে এই বিষয়গুলো অধ্যয়নের চেষ্টা করো। পরবর্তী বিষয়গুলো নিয়ে আবার তোমাদের সামনে আমি আসব। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে সকলের সুস্থতার জন্য প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে।